বৈষম্য ও বিভাজনের মাধ্যমে কায়েমি স্বার্থান্বেষী স্বৈর ও ফ্যাসিস্ট শক্তি নৃশংসতা যখন এই জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে পর্যদস্ত করার প্রয়াস নিয়েছিল, সেই অশুভ শক্তির বিরুদ্ধে 24 জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লব ছিল ইতিহাসের অনিবার্য পরিণতি। 71-এ আমরা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম সশস্ত্র দখলদার বাহিনীর বিরুদ্ধে, কিন্তু 24 জুলাই আগস্ট বিপ্লবে আমরা দেখছি নিরস্ত্র তরুণরা নিজ দেশের অপশক্তির ভয়ঙ্কর অস্ত্রের বিরুদ্ধে বুক পেতে দিয়েছিল। তরুণ ছাত্র জনতার দুর্মম অসীম সাহসিকতা প্রত্যক্ষ করে 71-এর একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বিস্মিত হই, তাদের প্রতি শ্রদ্ধায় অবনত হই। মুক্তিযুদ্ধের সার্বজনীন মহান বিজয়কে ব্যক্তি দলে আবদ্ধ করার প্রয়াস নস্যাৎ করে তরুণদের মুক্তির স্পৃহা ও ত্যাগ যেন 71-এর মুক্তিযুদ্ধের সাথে একই ধারায় প্রবাহিত হয়েছে। এবারের বিজয় দিবস তাই বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত। আমি জুলাই আগস্ট বিপ্লবে নিহত সকলের প্রতি জানাই অকৃত্রিম শ্রদ্ধা। আমি তাদের আত্মার শান্তি কামনা করি। আজ যারা আহত হয়ে, দৃষ্টি হারিয়ে, অঙ্গ হারিয়ে পতিত আওয়ামী লীগ সরকারের নৃশংসতা ও বিভীষিকার চিহ্ন বয়ে বেড়াচ্ছে, মুক্তিযোদ্ধাদের পক্ষে সর্বশক্তি ও প্রচেষ্টা নিয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করছি। এবছর শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস 2024 যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে এই কর্মসূচির কপি আপনারা পেয়েছেন। আমি কি সম্পূর্ণটা পড়ে দেব না সম্পূর্ণটা পড়ি? প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাথমিক ও মূল লক্ষ্য ছিল কোটা সংস্কার। এক পর্যায়ে সারা দেশের মানুষ এই আন্দোলনে সামিল হয়। পরবর্তীতে এই আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নেয়। উক্ত আন্দোলনের চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকৃত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা এবং সরকারি চাকরিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর পদে এ পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত জনবলের সংখ্যা যাচাইয়ের উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশে বর্তমানে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা এবং সরকারি চাকরিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পদে এ পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত জনবলের সংখ্যা নিম্নে উল্লেখ করা হলো। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ভাতাপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 1,96,454 জন। এর মধ্যে বীরাঙ্গনার সংখ্যা 464 জন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট হতে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা 5,895 জন। শহীদ বীর মুক্তিযোদ্ধা 5,333 জন। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা 368 জন। সর্বমোট ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 2,08,050 জন। আপনাদের অবহিত করতে চাই যে ইতিমধ্যে আমরা অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ প্রক্রিয়া আরম্ভ করেছি। অমুক্তিযোদ্ধা শনাক্তকরণে অভিযোগ ফর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেছি। মুক্তিযোদ্ধাদের তথ্যাদি যাচাই বাছাইয়ের জন্য একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরির কাজ এগিয়ে চলছে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করার লক্ষ্যে সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর হতে তথ্যাদি সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর ফলে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের সংগৃহীত তথ্যাদি যাচাই বাছাইপূর্বক একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরির কাজ চলছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের মোট সংখ্যা 89,235 জন। বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ক্যাটাগরিতে দায়েরকৃত মামলার মোট সংখ্যা 2,719টি। নিম্নে তার শ্রেণীবিন্যাস করা হলো। আর আমি শ্রেণীবিন্যাসটা হয়তো আর পড়ার প্রয়োজন নাই। বিগত
20-11-24 তারিখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। এরপরে একইভাবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জন্য 20-11-24 ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তির ব্যবস্থাপনা ও আধুনিকায়নের জন্য গাইডলাইন প্রস্তুতকরণ, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন বেদখলকৃত স্থাবর সম্পত্তির ব্যবস্থাপনা ও গাইডলাইন প্রস্তুত করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর ফলে সম্পত্তির যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে ট্রাস্টের আয় এবং সম্পত্তি সংরক্ষিত থাকবে। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শিক্ষক প্রকল্পের আওতায় 6,096 কোটি টাকা ব্যয়ে 30,000 বীর নিবাস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। এর মধ্যে অক্টোবর 2024 পর্যন্ত 13,129টি বীর নিবাস নির্মাণ সমাপ্ত হয়েছে। 9,102টির কাজ চলমান আছে, 722টির টেন্ডার হয়েছে, 1,317টি মন্ত্রণালয় থেকে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে, 5,730টি প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি 2025-এ শেষ হবে। ইতিমধ্যে যে সকল নিবাসের কাজ সম্পন্ন হয়েছে কিংবা সমাপ্তির পর্যায়ে রয়েছে তা প্রকৃত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধারা পেয়েছেন কিনা তা যাচাই বাছাই করার জন্য উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। সারা দেশের বীর নিবাস নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিতকরণের সহ সামগ্রিক কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ কর্তৃক সরজমিন পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকাস্থ সরহদ্দি উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ শীর্ষক প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে প্রকল্পের সার্বিক অবস্থা সরজমিন পরিদর্শনের নিমিত্তে উপদেষ্টা পরিষদ নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির সদস্যরা হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাবৃন্দ এবং উপদেষ্টা জনাব মোহাম্মদ মাহফুজ আলম সরেজমিনে পরিদর্শন করে সুচিন্তিত মতামত প্রদান করবেন। এছাড়া এই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে পরিকল্পনা আহ্বায়ক করে 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এতে প্রকল্পের সার্বিক কার্যক্রম বেগবান হবে। মুক্তিযুদ্ধকালে মিত্রবাহিনীর শহীদ সদস্যদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্প। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর 3,630 জন কর্মকর্তা ও জওয়ান তাদের জীবন উৎসর্গ করেছেন। প্রায় 9,856 জন কর্মকর্তা ও জওয়ান আহত হয়েছিলেন এবং 213 জনের বেশি নিখোঁজ হয়েছিলেন। মিত্রবাহিনীর শহীদ সদস্যদের মধ্যে প্রায় 1,677 জন কর্মকর্তা ও সৈনিক ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে শহীদ হন, যাদের বেশিরভাগ আশুগঞ্জ উপজেলার বিভিন্ন সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাদের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর আত্মত্যাগ ও শহীদ সদস্যদের জীবন উৎসর্গের বিষয়টি স্মৃতিবহ ও শ্রদ্ধার সাথে স্মরণীয় করে রাখার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের পাশে বাহাদুরপুর ও বসুতারা মৌজায় প্রায় 72 কোটি টাকা ব্যয়ে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ চলমান রয়েছে। উল্লেখ্য, প্রকল্পটি ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে শেষ হবে। আপনাদের সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ পুনরায় জানাচ্ছি। আপনি বলেছিলেন যে বর্তমান যে এক্সিস্টিং মুক্তিযোদ্ধা তালিকা রয়েছে এটা যাচাই বাছাই করবে, এটা এই যাচাই বাছাই তালিকাটা সম্পন্ন করতে কতদিন সময় আপনি টাইম ফ্রেম দিয়েছেন বা দিবেন? যাচাই বাছাই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট আছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। সেটা গত নভেম্বর মাসের 20 তারিখে গঠিত হয়েছে। একটি সভা মাত্র তারা করেছে। সেই নিরিখে তারা কিছু পরিবীক্ষণ আমাদেরকে দিয়েছে, যেগুলি সংশোধনযোগ্য। এগুলি পুনরায় আমাদের আইনটা সংশোধনের প্রক্রিয়াধীন আছে। এটা কি অনেক আগে থেকে একটা পুরনো অভিযোগ যে মুক্তিযোদ্ধা তালিকা যে বিতর্কিত তালিকা, এটা হচ্ছে যে আসলে এই পর্যন্ত অনেক কঠিন যদি কাজটা করা। আপনি এসে শুরুতেই বলেছিলেন যে এটা আপনি
একটা সঠিক তালিকা তৈরি করা হবে। তো আপনার টাইম ফ্রেমটা কত? যেই তালিকাটা আমি নতুন করে কোনো তালিকা করব না, যে তালিকাটা আছে সেই তালিকাগুলোকে যাচাই বাছাই করার জন্য আমাদের একটা ডাটাবেস তৈরির কাজ চলছে। ডাটাবেস না হলে কোনো কিছুর কোনো রকমের তথ্য নথি কোনো কিছুই সংরক্ষিত নাই, পাওয়া যাচ্ছে না। এগুলি ডাটাবেস তৈরি করার পরে আমরা শ্রেণীবিন্যাস করব। আমরা মুক্তিযোদ্ধার যে সূত্র, মুক্তিযোদ্ধা কারা মুক্তিযোদ্ধা হবেন, ব্যাপকভাবে যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন তাদের প্রবল আপত্তি আছে সবাইকে মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য করার ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা মুক্তিযোদ্ধার যে সূত্র, সেই সূত্রেরও একটু পরিবর্তন আনা দরকার। এই জন্য এটা আইন সংশোধনের প্রয়োজন আছে। এটা উপদেষ্টা কাউন্সিলে এই বিষয়টা উত্থাপন হবে। তারা যেটার সিদ্ধান্ত নির্ণয় করে দেবেন, ওই অনুসারেই আমরা শ্রেণীবিন্যাসগুলো করতে পারবো। ডাটাতে উত্থাপন করার পরে আমরা একটা আপত্তি ফর্মও সেই সাথে সংলগ্ন করে দেব। এটা শুধু মুক্তিযোদ্ধারাই আপত্তিটা উত্থাপন করতে পারবে না, যে কোনো নাগরিক করতে পারবে। এটা আমরা হচ্ছে অন্তর্বর্তীকালীন থাকি বা না থাকি, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে এই সমস্ত বিষয়গুলো করে গেলে এর পরবর্তী পর্যায়ে যারা আসবে তারাও এই ধারা অনুসরণ করে একটা প্রকৃত জায়গায় যেতে পারবে। আমি অফিসার রনি, আপনার প্রশ্ন আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবসে এটা বিগত সরকার আমাদের তালিকা করা হয়েছিল আর কি, তালিকা প্রকাশ করা হয়েছিল। তো সেই তালিকা তখন বলা হয়েছিল যে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করা হচ্ছে তাদের পরিবারকে কোনো ধরনের সুযোগ সুবিধার আওতায় আনা হবে। তো সেই বিষয়টা কি অবস্থায় আছে, আপনারা একটু চিন্তা ভাবনা করছেন কিনা? আর একটা হলো যে শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশের কি অবস্থা, এটা কি আর প্রকাশ হবে কিনা আজকে? এটা কি 406 জনের তালিকা আছে, কিন্তু কোনো ভাতা দেওয়ার কোনো সিদ্ধান্ত না, ওইটা তো নাই। শহীদ বুদ্ধিজীবীদের একটি তালিকা এখানে সম্পন্ন করা আছে, সেখানে মোট 560 জন এর তালিকা সম্পন্ন করা আছে। এটা গেজেটের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। সেখানেও আরো প্রায় 2000-এর মতো আবেদন পেন্ডিং আছে। তো এই কার্যক্রমটা কি চলবে না আপনারা এটাকে আসলে স্থগিত করেছেন? আমি সেই গেজেটের মধ্যে এটাই পেয়েছি, ওই কার্যক্রম কি চলমান আছে নাকি? না স্যার, এই মুহূর্তে কার্যক্রম এটা বন্ধ আছে। হয়তো বা স্যার প্রয়োজনে ওটা যাচাই বাছাই করা হবে, ওটাও যাচাই বাছাই করা হবে। আমি বলছি এটা 560 জন এটা তালিকা করা হয়েছে। প্রত্যেকটা এই যে এতদিনের পরে এসে 50 বছর পর এই সমস্ত তালিকা করাটা অতি দুরূহ একটা ব্যাপার। অনেকেই বেঁচেও নাই, তাদের সন্তান সন্ততিরাও বেঁচে নাই। মানে বাস্তব প্রেক্ষাপটটাই হচ্ছে এরকম। এটা অত্যন্ত দুরূহ এবং জটিল কাজ। সেই কারণে মুক্তিযোদ্ধাদের ব্যাপারটাও একই রকমের দাঁড়িয়েছে। সন্তানরা আসছে, ওনার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, এই সমস্ত দাবিগুলা নিয়ে। তো বিষয়টা আমাদের জন্য বিব্রতকর হচ্ছে যে একটা সন্তান আসছেন, ওনার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, এই 50 বছর পরে এই করুণ আর্তি জানাচ্ছেন যে তাকে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করা হোক। তার কাছে পর্যাপ্ত কোনো ধরনের নথিপত্র কোনো কিছুই নাই। তো এই সমস্ত আকুতিগুলো যখন আসে তখন এগুলি একটা করুণ পরিবেশ সৃষ্টি হয়। আমি নিজে যেটা এই কয়দিনে ফেস করেছি, যে দেখেছি, সেটা কেন এটা যুদ্ধের পরপর এই তালিকাগুলো গ্রহণ করা হয় নাই, গঠিত হয় নাই, তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা জাতি পায় নাই এখনো পর্যন্ত। যেগুলি এই যে এবারের 24-এর আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের তালিকা সম্পন্নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে সরকার। আজকে কয় মাস হয়ে গেছে, এখনো এটাকে নিষিদ্ধ করা যাচ্ছে না। অনেকের লাশ পোড়ানো হয়েছে, অনেকের লাশ গোপনে দাফন হয়েছে, কবর হয়েছে। বিভিন্ন জন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসছেন। এগুলিকে যাচাই বাছাই করে এখনকার একেবারে তাজা তাজা বিষয় এটাও সম্পন্ন করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে যেগুলো 50-55 বছর আগে সংগঠিত একটা যুদ্ধ, সেই যুদ্ধের যে যারা অংশী, যারা সেই যুদ্ধে শহীদ হয়েছেন, তাদের না তালিকা সম্পন্ন করা হয়েছে, না মুক্তিযোদ্ধাদের তালিকা হয়েছে, না রাজাকারদের তালিকা হয়েছে, কোনোটাই সম্পন্ন করে যায় নাই।
কেন যায় নাই সেটার জন্য যারা যায় নাই করে নাই তারাও জাতির কাছে কোনো ব্যাখ্যা ইত্যাদি দেয় নাই। এটাই হচ্ছে আমাদের জন্য এটা, আমি ব্যক্তিগতভাবে একদম মুক্তিযোদ্ধা, আমার কাছে এটা অত্যন্ত বেদনাদায়ক একটা বিষয়। কারণ জাতির এত একটা শ্রেষ্ঠ সময়, যে সমস্ত বীরত্ব এবং ত্যাগের মহিমায় ভাস্বর, এই জিনিসটাকে জাতি ধারণ করতে পারছে না সামগ্রিকভাবে। কোনো কোনো ক্ষেত্রে এটা মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানিদের যুদ্ধ হচ্ছে, মানে সামগ্রিকভাবে জাতি যুদ্ধ করেছে, সেই জিনিসটা এটা প্রতিভাত হচ্ছে না। এই 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 দুঃখ যাতনা আমরা বয়ে বেড়াচ্ছি এখনো পর্যন্ত। আমরা তো দেশকে ভালোবেসে মানুষকে ভালোবেসেই যুদ্ধ করেছি, এটা কোনো ঘৃণা আর বিদ্বেষের যুদ্ধ ছিল না। কারণ কোনো মুক্তিযোদ্ধা ঘৃণায় জীবন উৎসর্গ করতে পারে না, মানুষের ঘৃণায় বিদ্বেষে জীবন হরণ করতে পারে। জীবন উৎসর্গ করতে গেলে ভালোবাসার প্রয়োজন হয়। আমরা ভালোবেসেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। প্রত্যেকটা মুক্তিযোদ্ধার মনে, এখন যখন আমি এখানে এসে বসছি, অনেক মুক্তিযোদ্ধা বন্ধুরা আসছেন, তারা ভাতাও নিতে চান না। তারা যারা ভাড়া নিচ্ছে তাদের প্রতিও তাদের কোনো বিদ্বেষ নাই, কোনোটাই নাই। শুধু তারা দাবি করছে যে তাদের সম্মানটা যেন এই শেষ বয়সে যেন তারা মর্যাদার সাথে যেন মরতে পারে, সেই ব্যবস্থা যেন মন্ত্রণালয় করে। এটাই হলো তাদের আকুল আর্তি, অন্য কোনো বিষয় নয়। আমরা এই বিগত আন্দোলনের সময় এই ইমেজটা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মুক্তিযোদ্ধাদের। কোটা আন্দোলনের সময় মুক্তিযোদ্ধা সন্তানের কোটাটা অনেক বড় বিষয় হয়ে আসছিল, এবং এটা শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পর্যায়েও যত সংবাদ ইত্যাদি হয়েছে, নিউজ হয়েছে, যে কোনো ভাষায় পৃথিবীর বাংলাদেশের আন্দোলন নিয়ে সংবাদ হয়েছে, সেখানে মুক্তিযোদ্ধারা একটা সুবিধাভোগী শ্রেণী হিসাবে উপস্থাপিত হয়েছে। সেই নিরিখে আমি সমস্যাটা প্রশ্ন সেটা হলো যে আপনার এখানে 3টা প্রকল্পের বর্ণনা দেওয়া হয়েছে। এই প্রকল্পগুলোর বিষয়ে আপনার যতটুকু জানা যাচ্ছে, এই প্রকল্পগুলো কিছু বাতিল করা হয়েছে, কিছু স্থগিত করা হয়েছে। আসলে এই প্রকল্পগুলো নিয়ে আপনাদের কবে সংরক্ষণ আছে, নানান বিষয়, এই বিষয়ে এই প্রকল্পগুলোর আসলে ভবিষ্যৎ এগুলি দিলে একটা ব্যাপক অনেক বেশি হয়ে যেত বলেই আমি বলেছি যে এটা দিতে প্রত্যেকটা প্রকল্প আমরা সারসংক্ষেপ যাচাই করছি। এই যে অনেক প্রকল্প আছে স্মৃতিসৌধ এবং সেটার সাথে জাদুঘর সংশ্লিষ্ট করা হয়েছে, কিন্তু এই জাদুঘর এবং এই স্মৃতিস্তম্ভ, এই স্মৃতিসৌধ, এগুলি রক্ষণাবেক্ষণের জন্য কোন রকমের এক্সিট প্ল্যান আমি এখানে দেখি নাই। কারণ একটা ঘর এবং একটা স্মৃতিসৌধ বানাই দিলে তো হবে না, এটার একটা পবিত্রতার ব্যাপার আছে, এটা সংরক্ষণের ব্যাপার আছে। জাদুঘর হলে কিউরেশনের ব্যাপার আছে, এখানে নানা রকমের এক্সিবিট গুলাকে সংগ্রহ করা, সেগুলিকে সংরক্ষণ করা, এই সমস্ত কম্পাইল করা, এই সমস্ত ব্যাপারগুলো আছে। এই ধরনের এই প্রকল্পগুলোর মধ্যে আমরা কোনো কিছুই দেখি নাই। শুধু কাঠামো তৈরি করে এগুলি ছেড়ে দেওয়া হয়েছে, এরকম প্রচুর আছে। যে আমরা চিন্তা করছি যে এগুলি অন্য বিকল্পভাবে কিভাবে এগুলি ব্যবহার করা যেতে পারে। আমি কয়েকদিন মধ্যে ধরে আমার দেশ পত্রিকার প্রকাশ হচ্ছে, আমি সেই পত্রিকার একজন রিপোর্টার। আমার 2টা প্রশ্ন যদি প্রথম প্রশ্নটা হলো, বিগত সরকার বেশ কয়েকজন নতুন মুক্তিযোদ্ধা হিসেবে সনদ দিয়েছিলেন এবং 8 বছর 7 বছর একটা মামলা দিয়েছিলেন। তা আপনি যে একটু বক্তব্য দিয়েছিলেন যে আপনারা একটা সংখ্যা নির্ধারণ করেন, মুক্তিযোদ্ধা আপনাদের আইন করেন, বিধি করেন, তো সেই ভিত্তিতে মুক্তিযোদ্ধাদের বয়সটা যদি বলতে হবে কিনা, কত বছর বয়স? 12 বছর। সেকেন্ড প্রশ্ন হলো, জি বলুন। দ্বিতীয় প্রশ্ন হলো, গত সরকার অনেক প্রতীক্ষার পরে একটা তালিকা প্রকাশ করেছিল, সেখানে হিসাবে সেটা প্রকাশ করতে পারে। এখানে একটা সমস্যা মাননীয় মন্ত্রী মহোদয় সেটা প্রকাশ করেছিলেন। সেখানে 2111 যুদ্ধবার ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর ছিলেন বলে আমার একটি তার নাম আসছিল সেখানে। হচ্ছে মুক্তিযোদ্ধাদের বয়সের ব্যাপারে, এখানে মুক্তিযোদ্ধাদের মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধাদের বয়সের একটা নির্ধারণ করা বিষয় ছিল। সেটা ছিল 12 বছর 6 মাস। 12 বছর 6 মাস নির্ধারণ করা হয়েছিল। এর নিচে যে সমস্ত মুক্তিযোদ্ধা, যে সমস্ত যারা মুক্তিযোদ্ধা হয়েছেন তাদেরকে বাতিল করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। এই সমস্ত গুলা জেলাওয়ারি আমার কাছে এটা একটা তথ্য তালিকা আছে, এর সংখ্যা হচ্ছে 2111। এই নিরিখে আমরা একটা মামলার তালিকা আপনাদের দিয়েছি, যেখানে ওই
এই বিষয়টা উল্লেখ আছে। এটা আপিলেট ডিভিশনে এই মামলাটা আছে। আমরা এটা কজ লিস্টে মামলাটা আসছে, একটু শেষের দিকে আসছে, হয়তো জানুয়ারির মাঝামাঝি সময়ে আমরা এই ব্যাপারে আদালতের একটা সিদ্ধান্ত আমরা পেয়ে যাব। পেয়ে গেলে সব মামলা একই নেচারের, একই ধরনের সব মামলাগুলোকে একত্রিত করে আমরা সেটার ব্যাপারে আদালতের সিদ্ধান্তটা পেলে আমরা তাৎক্ষণিক তাদের বাতিল করব। আজকে এই সুবাদে আরেকটু বলতে চাই যে বহু অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধা না হয়েও এখানে মুক্তিযোদ্ধা হিসাবে তারা তালিকাভুক্ত হয়েছে, গেজেটভুক্ত হয়েছে এবং সুবিধাদি গ্রহণ করছে। তো আমার দৃষ্টিতে এটা একটা জাতির সাথে প্রতারণা। এটা ছোটখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ। তো আমরা এটাকে এই আদালতের কাছ থেকে যখন এই বিষয়টা নির্ণীত হবে তখন আমরা তাদের তো বাতিল করবই এবং এটার জন্য প্রয়োজনীয় সাজার জন্য আমরা ব্যবস্থা করব। এরা যেন শাস্তি ভোগ করে। একইভাবে অন্যান্য যে সমস্ত মুক্তিযোদ্ধার তালিকায় যারা ইতিমধ্যে অমুক্তিযোদ্ধা যারা এখানে তালিকাভুক্ত হয়েছেন, আমরা যাচাই বাছাই প্রক্রিয়াগুলার সুনির্দিষ্ট করলে তখন তাদের ব্যাপারেও একই রকমের ঘটনাগুলো, একই রকমের বিষয় হবে। এটা শাস্তি পাওয়া উচিত তাদের সবাইকে দৃষ্টান্তমূলক। তা আমরা আশা করছি যে এই বিষয়ে আমরা খুব দ্রুত একটু এই কার্যকর ব্যবস্থায় যেতে পারবো। আমাদের যে অনেক কটা তালিকা, 3টা 4টা বহু রকমের নীল তালিকা, লাল তালিকা, নানা রকমের তালিকা, ভারতীয় তালিকা, বিভিন্ন রকমের মুক্তিযোদ্ধার তালিকা এখানে আছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেই অনুরাগের বসে কিংবা কারো আত্মীয়তার বসে কিংবা অন্য কোনো প্রলোভনে এখানে বহু মানুষকে অনেককে মুক্তিযোদ্ধা করা হয়েছে। তো তাদেরকে চিহ্নিত করতে একটু সময় তো অবশ্যই লাগবে, কারণ আমরা চাই না যে যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা যেন কোনো না কোনোভাবে যেন তারা ক্ষুণ্ণ না হয়, তাদের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়। সেটাকে অক্ষুণ্ণ রেখেই বাকি কাজটা সম্পন্ন করতে হবে। এটাই হচ্ছে আমাদের জন্য একটু দুরূহ কাজ। আমরা প্রচেষ্টা রাখছি, আশা করছি যে এই ক্ষেত্রেও সফলতা আসবে। আমরা একটা ইন্ডেমনিটিও হয়তো দেব যে যারা অমুক্তিযোদ্ধা এইভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসছেন তারা যেন স্বেচ্ছায় এখান থেকে চলে যান, স্বেচ্ছায় যেন চলে যান। সেই কারণে যদি যায় তাহলে হয়তো তারা সাধারণ ক্ষমাও পাইতে পারে। আর যদি আমরা সেটা না হয় তাহলে আমরা যেটা বলেছি যে এই যে প্রতারণার দায়ে আমরা তাদেরকে অভিযুক্ত করব। রাজাকারের তালিকা বিষয়ে আমার কোনো জানা নেই। রাজাকারের তালিকা গ্রহণ করা এখানে হয়নি মনে হয়। হয়েছে সচিব ওটা আগে কন্ট্রোভার্সি ছিল, আমাদের হাতে নাই আর কি। যেটা আগের মন্ত্রী মহোদয়ের কাছে বা মন্ত্রণালয়ে আমি এই ব্যাপারে কোনো ফাইল পাইনি, এখনো আমার কাছেও আসেনি, মন্ত্রণালয়েও নাই। উনি সচিব মহোদয় আছেন, উনি বলছেন মন্ত্রণালয়ের কাছে নাই এই রাজাকারের তালিকার কোনো কপি, কোনো বৃত্তান্ত নথি মন্ত্রণালয়ে নাই। রাজাকারের তালিকা করতে চাইলেও করা যাবে না, যেরকম মুক্তিযোদ্ধার তালিকা করা যাচ্ছে না। এটা অত্যন্ত কঠিন বিষয়। বাস্তবকে অস্বীকার করে তো আমরা কিছুই করতে পারবো না। 50 বছর পূর্বে ঘটে যাওয়া একটা ঘটনা এখন কোথায় কে আছে না আছে, কার কাছ থেকে কি রকমের বাস্তব নথি পেয়ে আমরা এগুলি করব, এটা তো আমার মনে হয় অনেক বেশি দুরূহ কাজ হবে, দুরূহ বিষয় হবে।